ভূত মানেই কি সবসময় প্রতিশোধের গল্প? না, সবসময় নয়। আজকের এই কাহিনীতে আমরা এমন এক প্রেতাত্মার সাথে পরিচিত হব, যার শেষ ইচ্ছাটা সেটা আমাদের সমাজের একটা খুব কঠিন বাস্তবতাকে একেবারে সামনে এনে দাঁড় করায়। তো কি হবে যদি কোনো প্রেতাত্মা প্রতিশোধ না চায় সুবিচার? ঠিক এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের গল্পটা। চলুন তাহলে এই রহস্যের গভীরে ঢোকা যাক। এটা এমন একটা গল্প যা একটা সাধারণ ভৌতিক কাহিনীকে একদম অন্য মাত্রায় নিয়ে যায়। গল্পের শুরুটা হচ্ছে বাড়ি ফেরা দিয়ে। আমাদের কথক প্রায় ৮ বছর পর নিজের চেনা শহর তাহেরপুরে পা রাখছেন। মনে একরাশ নস্টালজিয়া, পুরনো দিনের স্মৃতি। কিন্তু এই ফেরাটা কি শুধুই আনন্দের হতে চলেছে, নাকি এর পেছনে অপেক্ষা করছে অন্য কোনো গভীর অজানা রহস্য? তো আমাদের গল্পের নায়ক ফিরে এসেছেন নিজের শহরে, সেই পুরনো দিনের উষ্ণতা, সেই আড্ডা, সেই চেনা মুখগুলোর খোঁজে। কিন্তু ফেলে যাওয়া শহরটা কি আদৌ আর আগের মতো আছে, নাকি সময় তার চেনা মুখগুলোকেও বদলে দিয়েছে? স্মৃতির তাহেরপুর আর আজকের তাহেরপুরের মধ্যে যেন আকাশ পাতাল তফাত। যে শহরটা একসময় কোলাহলে আড্ডায় মুখর থাকত, আজ সেখানে এক অদ্ভুত অস্বস্তিকর নীরবতা। নীল কাকার সেই বিখ্যাত চায়ের দোকান, যেখানে সবার আনাগোনা ছিল, সেটাও বন্ধ। এই জমাট বাঁধা নীরবতা, এটা কি কোনো বড় অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে? আর ঠিক তখনই বাড়ি ফেরার সব আনন্দ, সব নস্টালজিয়া এক মুহূর্তে যেন ভেঙে চুরমার হয়ে যায়। একটা ফোন কল আসে, আর এই একটা ফোন কলই আমাদের নায়ককে সরাসরি টেনে নিয়ে যায় এক গভীর সংকটের একেবারে কেন্দ্রবিন্দুতে। এবার গল্পের পটভূমি বদলে যাচ্ছে। আমরা চলে আসছি একটা হাসপাতালের শান্ত কিন্তু ভীষণ থমথমে পরিবেশে। এখানে অপেক্ষাটা কিন্তু শুধু সময়ের নয়, এখানে অপেক্ষাটা জীবন আর মৃত্যুর। হাসপাতালের পরিস্থিতিটা একবার ভাবুন। এটা কোনো বড় হাসপাতাল নয়, একটা ছোট গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। নীলকাকার অবস্থা খুবই খারাপ। আর সবচেয়ে দুঃখের বিষয় হল, তার পরিবারে আপন বলতে কেউ নেই। এলাকার লোকেরা তাকে ভর্তি করে দিয়ে চলে গেছে, রাতে কেউ থাকতে রাজি নয়। শেষে আমাদের গল্পের নায়ক আর তার ভাই বিজুই অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। যে মানুষটা সারা জীবন সবার পাশে ছিল, আজ তার পাশে কেউ নেই। এই একাকিত্বটাই হয়তো এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি। রাত যত গভীর হয়, চারপাশের নীরবতাও যেন তত বাড়তে থাকে। ভাইয়ের পাশে হাসপাতালের ওই শক্ত বেঞ্চে ক্লান্ত শরীর আর ভারাক্রান্ত মন নিয়ে আমাদের নায়কও একসময় ঘুমিয়ে পড়েন। আর ঠিক এই ঘুমের মুহূর্ত থেকেই বাস্তবতা আর পরাবাস্তবতার মাঝখানের যে পাতলা পর্দাটা, সেটা ধীরে ধীরে সরে যেতে শুরু করে। আর ঠিক এখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। একটা মানবিক সংকট থেকে গল্পটা ঢুকে পড়ে এক তীব্র, হাড় হিম করা অলৌকিক অভিজ্ঞতার জগতে। যা ঘটতে চলেছে তা সম্ভবত কারো কল্পনারও বাইরে। হঠাৎ একটা ঝটকায় ঘুমটা ভেঙে যায়। তিনি চমকে জেগে ওঠেন, কিন্তু জেগে ওঠার সাথে সাথেই তিনি বুঝতে পারেন কিছু একটা মারাত্মক গণ্ডগোল হয়েছে। তার চারপাশের পরিবেশটা একদমই স্বাভাবিক লাগছে না। তিনি কোথায়? হাসপাতালের সে বেঞ্চটা কোথায়? তিনি তোর ওয়েটিং এরিয়াতে নেই। এই পড়া বাস্তব অভিজ্ঞতার প্রথম বড় প্রশ্নটা মাথায় ধাক্কা মারে। তিনি এখন কোথায়, আর এখানে এলেনই বা কীভাবে? চারিদিকে শুধু সারিবদ্ধ ঠান্ডা ধাতব ড্রয়ার, অন্ধকারের মধ্যে যেন কারা অপলক চোখে তাকিয়ে আছে। আরেকটা হিম শীতল অনুভূতি, এমন ঠান্ডা যা এই পৃথিবীর নয়। মুহূর্তের মধ্যে তিনি বুঝতে পারেন তিনি কোথায়। তিনি মর্গে এসে পড়েছেন। আর তখনই সেই ভয়ঙ্কর সত্যিটা সামনে আসে, নীলকাকার কণ্ঠস্বর। তবে সেটা কোনো জীবিত মানুষের নয়। তার প্রেতাত্মা জানিয়ে দেয়, আমার ছুটি এই দুনিয়া থেকে হয়ে গেছে। তিনি আর বেঁচে নেই। কিন্তু মৃত্যুর কারণটা কি? প্রেতাত্মা জানায় যে তার মৃত্যু স্ট্রোকে হয়নি, তার মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়, চরম অবহেলায়। যে সমাজকে তিনি নিজের পরিবার মনে করতেন, তারাই তাকে একা ফেলে রেখেছিল। তাহলে ভাবুন, আসল ভয়টা কোথায়? নীলকাকার প্রেতাত্মার মধ্যে, নাকি সেই সমাজের মধ্যে যে সমাজ একজন অসহায় মানুষকে এভাবে একা মরতে ফেলে রাখে? এই গল্পটা এখানে একটা ভয়ঙ্কর প্রশ্ন তুলে ধরে। কিন্তু এই সাক্ষাতের উদ্দেশ্যটা ভয় দেখানো নয়। এখান থেকে গল্পটা ভয় থেকে একটা উদ্দেশ্যের দিকে মোড় নেয়। নীলকাকার প্রেতাত্মা প্রতিশোধ নিতে আসেনি, সে এসেছে সাহায্যের জন্য, সুবিচারের জন্য। নীলকাকার দুটো শেষ অনুরোধ ছিল। প্রথমত, তার আত্মার শান্তির জন্য যেন তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়, আর দ্বিতীয়ত, তার যে সামান্য জমিটুকু আছে সেটা যেন তার মতো অন্য অসহায় মানুষদের জন্য একটা আশ্রয় হয়ে ওঠে। এই দুটো অনুরোধই গল্পটাকে একটা মিশনে পরিণত করে। এটা শুধু একটা ভৌতিক গল্প থাকে না, হয়ে ওঠে এক গভীর দায়িত্ব পালনের কাহিনী। শুধু তাই নয়,
নীলকাকার প্রেতাত্মা এটাও বলে দেয় যে তার দোকানের ক্যাশবক্সেই জমির দলিলটা রাখা আছে। সেই দলিলটা খুঁজে বের করে একটা দাতব্য সংস্থাকে দেওয়ার দায়িত্বটা সে আমাদের নায়কের কাঁধেই তুলে দেয়। অবহেলার জবাবে একটা মানবিক উত্তরাধিকার তৈরি করার এক অসাধারণ উপায়, তাই না? তো এই অলৌকিক সাক্ষাতের পর কি হল? আমাদের গল্পের নায়ক কি পারলেন তার কাঁধে তুলে নেওয়া এই বিশাল প্রতিশ্রুতিটা রাখতে? চলুন দেখি। নায়কের যখন বাস্তবে ঘুম ভাঙে তখন স্বপ্ন আর বাস্তবের সীমারেখাটা যেন মিলেমিশে একাকার হয়ে যায়। একজন ডাক্তার এসে খবর দেন নীলকাকা আর নেই। এবার তার সামনে একটাই পথ খোলা, সমাজের এই চরম ব্যর্থতার মুখোমুখি হওয়া এবং নিজের কাঁধে তুলে নেওয়া প্রতিশ্রুতিটা পূরণ করার শপথ নেওয়া। আর সেই প্রতিশ্রুতির ফল কি হল? নীলকাকার সেই সামান্য জমিটুকুই রূপান্তরিত হল এক ভালোবাসার আশ্রমে, এক বৃদ্ধাশ্রমে, যা এখন প্রায় ১০০ জন বয়স্ক অসহায় মানুষকে ছাদ দিয়েছে, আশ্রয় দিচ্ছে। আমাদের কথক বলেন তিনি মাঝে মাঝে তাহেরপুরে আসেন, অন্য কোনো কারণে নয়, শুধু এই বৃদ্ধাশ্রমটার জন্য। এর সামনে এসে দাঁড়ালেই নাকি এক অদ্ভুত শান্তি অনুভব করেন। এই আশ্রমটা শুধু ১০০ জন মানুষের আশ্রয় নয়, এটা আসলে নীলুকাকার আত্মার শান্তি, আর আমাদের কথকের জন্য এক গভীর প্রশান্তি। তাহলে দেখুন একটা সমাজ কতটা মানবিক, তার আসল পরীক্ষা হয় কিন্তু তার সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায় মানুষগুলোর প্রতি আচরণের মাধ্যমে। আমাদের চারপাশের সমাজটা কেমন করছে? গল্পটা এখানে শেষ হলেও এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য রয়ে গেল। এই ভূতের গল্পটা আসলে কোনো ভয়ের গল্প নয়, এটা আমাদের সমাজের দিকে ধরা একটা আয়না, যে আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো আমাদের নিজেদেরকেই কিছু প্রশ্ন করার সময় এসেছে।